তো ইউনুসকে তো আমি ন্যাংটা থেকে চিনি, সান অফ বিস। বাবা সুদের ব্যবসার জন্য নোবেল নোবেল তো সে কিনছে, যে আমাদের গ্রামীণ নাম দিয়ে টাকাগুলি সে পাচার করে দিয়ে ডোনেট করছে এই টাকাটা, ক্লিন্টন ফাউন্ডেশনে। এদিকে ডক্টর ইউনুসকে নিয়ে এইসব কি শুনছে বিশ্ববাসী, অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে প্রকাশ হয়। অনেকগুলো বিপদ আপদ বিপত্তি বালা মুসিবত সৃষ্টি করে ফেলবে ডক্টর ইউনুসের আগামী দিনগুলো। শুরু হয়েছে অপপ্রচার। সম্প্রতি তার সুপারিশকৃত একটি পত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনের সাথে তাকে জড়িয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরে বাবা সুদের ব্যবসার জন্য নোবেল নোবেল তো সে কিনছে, যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। ডক্টর ইউনুসকে নিয়ে এইসব কথা কি বলতেছে? ডক্টর ইউনুস নাকি নোবেল পান নাই, ডক্টর ইউনুস নাকি নোবেল কিনেছেন। এইসব কথার কতটুকু সত্যতা রয়েছে এবং সে কিন্তু অনেক প্রমাণও দেয় ডক্টর ইউনুসকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা সব কিছু দেখতে পারবেন সে লাইভের মধ্যে কি কি বলতেছে এবং ডক্টর ইউনুসের কি কি গোপন তথ্যগুলো সে প্রকাশ করতেছে। অনেক কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে। গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন এই বিষয়গুলো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আমি আলোচনা করে আর ভিডিওটা লং করছি না। এই যে এইগুলো দেখবেন, তারপরে কিন্তু আপনারা মন্তব্য করবেন ডক্টর ইউনুসকে নিয়ে। আর হ্যাঁ, আমি আবার বলছি, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তার কথাগুলো শুনে। এই যে আমি চিটং এর লোক, আর কি চিটং এর লোক। তো ইউনুসকে তো আমি ন্যাংটা থেকে চিনি, সান অফ বিস। ওর বাপ তো সোনার ব্যবসা। সোনার ব্যবসা মানে তো সুদের ব্যবসা, ঠিক আছে? সোনার ব্যবসা, হ্যাঁ হ্যাঁ। আমাকে যখন দেখো, আমি যখন বাংলাদেশে আমি প্রতিটা মানুষকে জনে জনে বুঝাই যে কি পুরস্কার পাইছে বেটা, কি পুরস্কার পেয়েছে আমাকে বুঝাই বলার। তোমাদের কন্টেন্ট গুলি আমি দেখি আমার মাঝে মাঝে খুব রাগ। না 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 না, আরে বাবা সুদের ব্যবসার জন্য নোবেল নোবেল তো সে কিনছে, যে আমাদের গ্রামীণ নাম দিয়ে টাকাগুলি সে পাচার করে দিয়ে ডোনেট করছে এই টাকাটা, ক্লিন্টন ফাউন্ডেশনে। আর মেইন কথা হলো যে তোমার হাজার হাজার বন্ধু থাকা দরকার না, তোমার যদি একটা ভালো বন্ধু থাকে সে তোমাকে অনেক আগায় নিয়ে যেতে পারবে। কেমন? ও হলো যারা ওয়ার্ল্ড ওয়াইড ইয়েলো জার্নালিজম করে, যেমন তোমার গার্ডিয়ান মার্ডিয়ান এগুলি আছে, প্লাস তো ওখানে তোমাদের ওখানে আবার ইয়েলো জার্নালিজমে ভর্তি। হ্যাঁ, ওদের এখানে সে এদেরকে কিছু টাকা পয়সা দিয়ে, তাছাড়া তার অনেক আছে, খারাপ দোষ আছে। তো এই কারণে ওদের মনে করো কি তোমার মানসিক ভাবে ওরা মিলে আর কি, একই ক্যাটাগরি লোক। কেমন? তো এখন তুমি একটা কিছু করলা, তুমি যে কন্টেন্ট করতেছো আমরা দেখতেছি, আমরা রিপ্লাই দিতেছি, যে ইউনুস কি করলো এটা কি লোকজন দেখছে কখনো নিজের চোখে? না, কিছু আমরা দেখি নাই বাস্তবে। আমি ওনার ব্যাপারে রিয়েলি একটা মন্তব্য করে ওনার এক লোকের কাছে আমি হুমকি খেয়েছি, থামকি খেয়েছি, তোমার উপর আক্রমণ হবে তুমি বেশি কথা বললে। না, কেন আক্রমণ হবে? সে তো তোমার মনে করো কি, আমি পুরস্কার তো তুমিও পাইতে পারো। পুরস্কার খালেদা জি অনেক সময় পুরস্কার পাইছে, বা মানে আমি খালেদা জিকে ছোট করে বলতেছি না, বা আমাদের প্রধানমন্ত্রী হাসিনাও পাইছে। পুরস্কার পাওয়া দোষে কোনো কিছু না, কিন্তু পুরস্কার কিনে নেওয়া এটা হলো দোষে। হ্যাঁ, ও তো পুরস্কারটা কিনে নিছে। মনে করো কি এখন নেক্সট কে নোবেল পাবে, তো আমরা আগে থেকে জানি ওই মানে সাহিত্যের জন্য পাবে, তারপর বিভিন্ন ক্যাটাগরি থাকে শান্তির জন্য। ও অশান্তি সৃষ্টিকারী লোকে কিভাবে শান্তির জন্য পায়? ও তো পাবে ইকোনমিক্সের জন্য। অংশান সূচিও তো পেয়েছে, তাতে কি হইছে? শান্তি আসছে? ওরা কি না না, ইউনুস যদি নোবেল পেয়ে থাকে তাহলে তো সে পাবে নোবেলটা তোমার ইকোনমিক্সের জন্য। মাইক্রো ক্রেডিট সে করছে। মাইক্রো ক্রেডিটটা তোমার আমি বলি, রেডিও আবিষ্কার করছিল কিন্তু জগদীশ চন্দ্র বসু। কেমন? ওর থিওরিটা চুরি করে ফেলছে মার্কনি। মার্কনি চুরি করার পরে এটা রেডিওর আবিষ্কার হয়ে গেল, মার্কনি হয়ে গেল। এই মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা কিন্তু জার্মান ভদ্রলোকের আর কি। কেমন? যেহেতু ইউনুস চোর, ওর ব্লাডের মধ্যে চুরি চামারি বাটপারি বদমাইশি। নোবেল পাবে একজন সাংবাদিক, আমাদের দেশের কবি বিখ্যাত, উনি লিখছেন 30 ওয়ার্ল্ড ক্যাম্পেইনের জন্য উনি আবার নোবেল পেতে। এটা তো গণহত্যা মনে করো কিনা? তোমার চাকরি করার কি দরকার? চাকরির দরকারটা কি? ইউনুস এসে তো প্রথম দিনে ডিক্লেয়ার করে দিল তোমাদের চাকরির দরকার নাই। উদ্যোক্তা হও, তোমরা উদ্যোক্তা হও। বললো না কেন তোমরা চাকরির পিছনে দৌড়াও না? তাহলে তো এই আন্দোলনটা এইভাবে রক্ষা করতো না হাজার হাজার ছেলে মেয়ে। না, সে তো আসলে উনি যায় চেয়ারে বসছে, ওই যে ছেলেগুলি ফকির বাচ্চা গুলি রাস্তার ছেলে, হাসনাত কি জানি কি জানি নাম, এরা 150 টাকা দিয়ে হাজির বিরিয়ানি খেতে খাওয়ার লোক না। ও এখন যখন কোটি কোটি টাকা দেখবে, গাড়ি দেখছে নতুন, তারা টাকাটা চুরি করে ফেললো। তোমার ট্রান্সফার বাণিজ্য করে সচিবালয়ে মানুষ তো প্রথমে আসলে জায়গা খাই গেছে, কি ঘটনা হচ্ছে আমরা তো বুঝতে পারিনি। এখন বড় বড় ব্যবসায়ীরা চিন্তা করবে না, এদেরকে জ্যাক করি আমরা। পরে 2 দিন পরে বুঝতে যেগুলো তো কোনো কিছুই না, নাথিং। হ্যাঁ, এগুলো হলো মুখোশধারী ভণ্ড বদমাস। হ্যাঁ, একদম চূড়ান্ত পর্যায়ে লম্পট ক্যাটাগরি যারা লোক থাকে, এরা তাদের একদম এ গ্রেডের উপরের দিকে আর কি। এখন ফরিদ ভাইদের মতো মানুষরা, ফরিদ ভাই করতেছে, বাট যারা কিনা আসলে আমাদের দেশকে ভালোবাসে, যারা আমার এখন খুব আশ্চর্য লাগতেছে, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে তোমার বুদ্ধিজীবী আছে, একটা কথা বলুক, ওরা এমন ভাবে পালা গেছে, সবগুলি মনে হইতেছে মানে কি না কি ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, জেল জুলুম অ্যারেস্ট হবে। হ্যাঁ, আপনার ফায়দা লুটবেন, ক্রিম খাবেন। হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা। আমার তো সত্যি রাগ হলো যে ওই লোকদের উপর কথা রাখা বঙ্গবন্ধু কন্যা। আরে বঙ্গবন্ধু কন্যা উনি কি আলোচনা করেন নাকি? মাননীয় প্রধানমন্ত্রী বলে তো বলতেন এনাফ, কথা রাখা আবার বঙ্গবন্ধু কন্যা বলা কি দরকার? এই যে সব চামচা বদমাশ বিশেষ করে ফেলছে ওনাকে। এরা গিয়ে দেখেন ওই চাপচারা ওদেরই লোক, ওরা কৃত্রিম ভাবে এই সমস্যাগুলো তৈরি করেছে, চাটুকারিতা করে। আমি খুব ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম, ওরা ওদেরই লোক যারা চাটুকারিতা করছে, করে এখন ওরাই আবার এটাকে দোষ উপস্থাপন করতেছে।
আমি দেখলাম যে জামাতের আমিরের সাথে বসে গল্প করতেছে, উনি প্রধানমন্ত্রী দপ্তরের প্রেসের সবসময় রেগুলার থাকতেন এবং মঞ্জুরুল হাসান বুলবুল, তারপরে নোয়াখালীর ওই লোকটা যেটা প্রেস সেক্রেটারি ছিল ইকবাল সোবহান। আমরা এখানে দেখতে পাচ্ছি সে লাইভের মধ্যে অনেক কথা বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে। দর্শক শ্রোতা, আরও কিন্তু অনেক কিছু রয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং আরও সবাই কি বলতেছে এই কথাগুলোর প্রতিবাদে এবং এইগুলোর কতটুকু সত্যতাও রয়েছে এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওর মূল গুরুত্বপূর্ণ অংশগুলো এখন দেখতে পারবেন। এই যে গেল, তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে? বাস্তবতাটা আসলে কোনটা? হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন, রাজনীতিবিদরা আপোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে। এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে, এই দড়ি ধেয়ে আসছে কেন? এটা একটা বড় প্রসঙ্গ। তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে যাবে, এই সরকার টিকতে পারবে না, আওয়ামী লীগ সরকার আবার আসবে, মাঝখান থেকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রাখছেন সেই ভূমিকাগুলোতে তারা কি আতঙ্কিত হয়ে গেলেন? বাস্তবতাটা আসলে কি? বাস্তবতা কয়েকটা বাস্তবতা তুলে ধরলেই বাস্তবতাটা খুব বোধহয় পরিষ্কার হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, সমাবেশ করেছে, সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম গিয়েছেন, লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে, তাকে ভুয়া ধুয়ো দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, এরকম স্লোগান দেওয়া হয়েছে। পরে অবশ্য কিসের কারণে জানি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এই মিছিল করেছিল, স্লোগান দিয়েছিল, তারা আবার একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে যে এই সব শালারা বলতে তারা নাহিদ ইসলাম কিংবা সমন্বয়কদের কিংবা সরকার, এই সরকারকে বোঝাননি, পতিত সরকারকে বুঝিয়েছেন। তো পতিত সরকারকে বোঝালে নাহিদ ইসলামের সামনে সব শালারা বাটপার, কাউকে মানি না, আমরা সবাইকে চিনি, আমরা কারো কথা শুনতে চাই না, এরকম কথা তারা বলবে কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, কোথাও না কোথাও কিছু একটা করছে। গতকালকে থেকেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ানোর জন্য হাসনাত আব্দুল্লাহ এহেন কোনো চেষ্টা নাই, যা করেননি। তিনি বারবার বলেছেন যে আগামীকালকে উপদেষ্টারা আপনাদের সঙ্গে বসবে, দুপুরে আপনাদের সঙ্গে বসবে, আপনারা চলে যান, আপনাদের সমস্ত দাবি দেওয়া মানা হবে, কিন্তু কেউই যায়নি। অবশেষে গভীর রাতে, মধ্যরাতে 5 উপদেষ্টা কিন্তু ওই স্পটে আসতে বাধ্য হয়েছেন। সেখানে আসিফ নজরুল এসে ক্ষমা চেয়েছেন, সকলের কাছে ক্ষমা চেয়েছেন। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে কিছু সমন্বয়করা দেদারসে রাজার হালে চলছেন, কিন্তু যারা আহত হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনের সঙ্গে লড়ছে, তাদের দেখার কেউ নেই, তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসা করার কেউ নেই, যে তাদেরকে হাসপাতালে যে খাবার দেওয়া হচ্ছে সেটা কুকুর বিড়ালের খাবারের মান সম্পন্নও না, এমন অভিযোগটা উঠেছে। এবং এই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে, মধ্যরাতে সমন্বয়করা গিয়েছেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা গিয়েছেন। তারা যখন গিয়েছেন তখন কোনো রকমে তাদেরকে বুঝিয়ে আজকে মিটিংয়ের কথা বলেছে এবং আজকে দুপুরে যখন মিটিং হয়েছে সেই মিটিংয়েও অনেক আওয়াজ হয়েছে। সেখানে সার্জিস আলমকে বলতে শোনা গেছে যে নিজেদের পরিবারের মধ্যে যদি কোনো গণ্ডগোল হয়, কোনো ফ্যাসাদ হয়, তাহলে পারিবারিকভাবেই সেটা মিটিয়ে নেওয়া উচিত। আমাদের এই গণ্ডগোল ফ্যাসাদের জন্য আওয়ামী লীগ যেন কোনো সুবিধা না পায়, আমাদের শত্রুরা যেন সুবিধা না পায়, আমাদের শত্রুরা যেন বগল বাজাতে না পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তার মানে এখানেও একটা বড় ব্যাপার যে তাদের নিজেদের মধ্যেই কোনো ঝামেলা তৈরি হয়েছে, যে ঝামেলার দৃষ্টান্তগুলো একটার পরে একটা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কথা, ফেসবুকে স্ট্যাটাস কি না করেছেন, সবই নামাচ্ছেন, সবই করছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। ভুল পাল্টাবেন, বড় বড় পদ পদবি পাবেন, নানান ধরনের স্বার্থ হাসিল হবে, ভুল পাল্টানো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমাদের আইন উপদেষ্টার মন্তব্যটা জানা খুবই জরুরি আমাদের জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন মানব জমিনের প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি একটি নিউজ করেছিলেন বা মন্তব্য প্রতিবেদন করেছিলেন, সেখানে যখন বলা হয়েছিল যে রাষ্ট্রপতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালিলিক কোনো প্রমাণ নেই। এই কথা যখন গণমাধ্যমে এলো তখন আমরা আইন উপদেষ্টাকে কি ধরনের রণমূর্তি ধারণ করতে দেখেছিলাম। তিনি বললেন যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন। কেন তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই? তিনি গর্জে উঠলেন, তিনি বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকার নেই। তিনি মন্তব্য করলেন, আমি আইন উপদেষ্টার কথা বলছি, এই কারণেই তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই 5 আগস্ট রাত 11:20 তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। যেহেতু এই কথাগুলো তিনি বলেছেন, পরবর্তীতে যখন মতিউর রহমান চৌধুরী সাহেবের কাছে বললেন যে তার কোনো দালিলিক প্রমাণ নেই, অতএব তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, মিলিয়ে এইসব কথা বলা হচ্ছে। আর যেখানে মাহফুজ আলম নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছি সংবিধানে, তাকে এই মুহূর্ত পর্যন্ত যে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে আর যেসব নির্দেশনা দেওয়া আছে সেটির প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন।
সেই জায়গা থেকে কি মাহফুজ আলম স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেননি? অবশ্যই করেছেন। তাহলে কেন মাহফুজ আলম সম্পর্কে আইন উপদেষ্টা বাড়তি কোনো কথা বলবেন না? না বলাটাই স্বাভাবিক। তিনি যেমন রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এই বক্তব্য শুধু দেওয়া নয়, ডক্টর আসিফ নজরুল তিনি আর এক উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে চলে গেলেন। তার চেম্বারে তারা প্রায় 1.5-2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন। কেন করলেন? রাষ্ট্রপতিকে অপসারণের নানান ধরনের পথ তিনি খুঁজছিলেন এবং সেখানে কাকে কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে কী ধরনের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে, কীভাবে সেগুলো ওভারকাম করা যেতে পারে, সেখানে কাকে বসানো যেতে পারে, এই ধরনের নানান খবর তো আমরা গণমাধ্যমে পেয়েছিলাম। কিন্তু তিনি মাহফুজ আলমের বিষয়ে একটু শব্দটি উচ্চারণ করবেন না। কেন করবেন না? মাহফুজ আলম এতটাই শক্তিধর যে তার সম্বন্ধে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এই ধরনের কোনো মন্তব্য করলে তো আসিফ নজরুলের পদই থাকবে না, তার পদ নিয়েই টানাটানি পড়ে যাবে। তিনি কেন এমনটা বলবেন? বলার শক্তি তার নেই। এবং এই যে বলার যে শক্তি নেই তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দেশে এখনো পর্যন্ত আইনের শাসন নেই। আওয়ামী লীগ অবশ্যই গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরাচারী স্টাইলে দেশ চালিয়েছে, যদি বলে ফ্যাসিবাদিতা কায়েম করেছে, তাহলে এই সরকারের সময়ও অবশ্যই ফ্যাসিবাদিতা চলছে। আওয়ামী লীগ বৈষম্য করেছে, নিঃসন্দেহে বৈষম্য এখনো চলছে। আওয়ামী লীগের সময় আইন কারো ক্ষেত্রে একরকম, অন্য অনেকের ক্ষেত্রে আর এক রকম। এখন কি সেটা দেখা যাচ্ছে না? শুধু একটা এক্সাম্পলই তো দিলাম। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুল ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিলেন, শুধু আইনের ব্যাখ্যাই নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে কি হচ্ছে? কিছুই না। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো আইন নেই, এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা ছিল, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের কথা ছিল, তা তো আমরা খুব ভালো চোখে দেখছি যে কতটা বৈষম্যহীনতার মধ্য দিয়ে এই সমাজ চলছে। মুখে বড় কথা, তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে, মানে তাদেরকে এই পদ থেকে অপসারণ করা হবে না। যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে। তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন, কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা, অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম। কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না, এরা কই থেকে আসছে। একটা গ্রুপ হাত মিলাই ফেলছে, আরেকটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত 24-এর মুক্তিযোদ্ধা, সো আমাদের কথাগুলো মানতে হবে। উপদেষ্টা পদ নিয়ে এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে। এরপরে আমরা দেখলাম যে 7টা দাবি তারা সরকারের কাছে রেখেছে। তো 7টা দাবি অবশ্যই তারা পাও না, কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে, তারা এই ফেসিলিটিসগুলো অবশ্যই পাও না। এখন এই যে একের পর এক দাবি, ইভেন ডক্টর ইউনূসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি, দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন 1971, 2024 দুইটা আলাদা প্ল্যাটফর্ম। তো এখানে যদি সবার মতামত নিয়ে ডক্টর ইউনূস কাজ করতে চায়, তিনি তো কাজ করতে পারবেন না। তার একটা জগা খিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া। গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি। তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা বলতেছে, অনেকে কিন্তু ডক্টর ইউনূসের ভালো কথাও বলতেছে, খারাপ কথাও বলতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু আসলে এসেছেন আমাদের দেশে ভালো করার জন্য এবং তিনি আমাদের দেশটাকে ধরে রাখার জন্য এসেছেন। আমাদের দেশে কিন্তু কোনো সরকার ছিল না, শেখ হাসিনা বিদায় হয়েছিল বা পালিয়ে গিয়েছিল। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে নিয়ে আপনাদের মন্তব্য কি, এবং সে যেই সব কথাগুলো বলতেছে লাইভের মধ্যে সে কেন বলতেছে আপনারা তো বুঝতেই পেরেছেন। ডক্টর ইউনূসকে মানে সে ডক্টর ইউনূসের খারাপ চায় এবং ডক্টর ইউনূসকে নিয়ে মিথ্যা কথা বলে সে কিন্তু কিছু একটা বোঝাতে চায়। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।